শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়নের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পেট্রোবাংলার নথি বলছে 10 বছরও গ্যাস সংকটের সমাধান দেখছে না প্রতিষ্ঠানটি, আমদানিতেও মিটবে না ঘাটতি। 5 বছরে 42% বেড়েছে বাংলাদেশের বিদেশি ঋণ, শোধের চাপে নাভিশ্বাস। একটি জাতীয় দৈনিকের উদ্যোগে করা জরিপ বলছে দেশের 12% মানুষের আয় বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, কমেছে 79%। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই শঙ্কা বাড়াচ্ছে রাজনৈতিক সংঘাত, শুধু নভেম্বরেই নিহত 12। ব্রিটিশ হাই কমিশনার জানালেন 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। দীর্ঘমেয়াদী গ্যাস চাহিদা সরবরাহের হিসেবেও ঘাটতি থেকে বের হতে পারছে না পেট্রোবাংলা। প্রতিষ্ঠানটির পরিকল্পনা ঘেঁটে দেখা গেছে 2035 সাল পর্যন্ত দেশে প্রাকৃতিক গ্যাস সরবরাহের যে পরিকল্পনা করা হয়েছে সেখানে প্রতি বছরই বিপুল পরিমাণ ঘাটতি দেখানো হয়েছে। দেশের প্রধান জ্বালানি গ্যাস সরবরাহে ঘাটতির কারণে ভবিষ্যতে বিদ্যুতায়নে এবং শিল্প প্রতিষ্ঠানের জন্য এক ধরনের জ্বালানি সরবরাহ ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এই সময় খাদ্যটি বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে ভুগতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পেট্রোবাংলা সূত্র বলছে চলতি অর্থ বছরে দেশে গ্যাসের চাহিদা রয়েছে প্রতিদিন 3,800 মিলিয়ন ঘনফুট, কিন্তু এর বিপরীতে সরবরাহ হচ্ছে 2900 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় খনিগুলো দৈনিক 1,850 মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে সরবরাহ দেখানো হয়েছে 1,050 মিলিয়ন ঘনফুট। এতে প্রতিদিন 900 মিলিয়ন ঘনফুট ঘাটতির কথা বলা হচ্ছে। পরিকল্পনায় দেখা যায় সরবরাহ একই রেখে 2025-26 এবং 2026-27 গ্যাসের চাহিদা প্রথম বছরে দৈনিক 50 মিলিয়ন এবং পরের বছর দৈনিক 75 মিলিয়ন ঘনফুট দেখিয়ে চাহিদার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে 3,850 মিলিয়ন ঘনফুট এবং 3,875 মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ না বাড়ায় ওই 2 বছরে ঘাটতি দেখানো হয়েছে 925 মিলিয়ন ঘনফুট এবং 950 মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান এই ঘাটতি মেটাতে দেশীয় খনিগুলো থেকে সরবরাহ বাড়ানোর জন্য অন্তত 100টি নতুন কূপ খনন করার পরিকল্পনা করা হয়েছে। আশা করা হচ্ছে এতে 2027 থেকে 2030 পর্যন্ত দেশীয় খনি থেকে সরবরাহ বাড়বে অন্তত 100 মিলিয়ন ঘনফুট। বিদেশি ঋণের উপর বাংলাদেশের নির্ভরতা অতিমাত্রায় বেড়ে গেছে। গত 5 বছরে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণ সংগ্রহের হার বেড়েছে প্রায় 42%। বিদেশি ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেই ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ। সব মিলিয়ে বিদেশি ঋণের কিস্তি আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশকে ঋণ ব্যবস্থাপনায় চাপ বৃদ্ধি পাওয়া শীর্ষ দেশগুলোর তালিকায় ঠেলে দিয়েছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেপ্ট রিপোর্ট 2025-এ বাংলাদেশ সম্পর্কে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে দেখা যায় 2024 সালের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়ায় $10,448 কোটি। 5 বছর আগে এটি ছিল $7,355 কোটি। বড় বড় অবকাঠামো প্রকল্প, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বিমানবন্দরের টার্মিনাল সহ বিভিন্ন বড় প্রকল্পের জন্য নেওয়া ঋণ পরিশোধ শুরু হয় ক্রমেই চাপ বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশকে 2020 সালে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছিল $373 কোটি। 2024 সালে তা বেড়ে হয়েছে $735 কোটি, অর্থাৎ 5 বছরেই অঙ্কটি প্রায় দ্বিগুণ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরের 1 বছরে অল্প সংখ্যক মানুষের আয় বেড়েছে, খরচ বেড়েছে বেশিরভাগের। সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার যে কাজ করেছে তাতে বেশিরভাগ মানুষ সন্তুষ্ট নন। দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার উদ্যোগে করা গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ের জাতীয় জনমত জরিপ 2025-এ এই মতামত উঠে এসেছে। জরিপটি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে আয় রোজগার, সংসারের ব্যয় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে 5টি প্রশ্ন ছিল। একটি প্রশ্নে জানতে চাওয়া হয় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের আয় রোজগারের ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যে কাজ করেছে তাতে আপনি কতটা সন্তুষ্ট।
উত্তরে প্রায় 51% উত্তরদাতা অসন্তুষ্টির কথা জানিয়েছেন। সন্তুষ্টির কথা বলেছেন প্রায় 28% উত্তরদাতা। বাকিরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। নিম্ন, মধ্য ও উচ্চ 3 আয় শ্রেণীতে সন্তুষ্টি ও অসন্তুষ্টির হার কাছাকাছি। 1971 সালের ডিসেম্বর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 8ই ডিসেম্বর। পাকবাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবার কোনো পথ তাদের ছিল না। এ সময় মিত্রবাহিনী পাকবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে অন্তত 3টি কলাম ঢাকার দিকে দ্রুত অগ্রসর হতে থাকে। আরেকটি ব্রিগেড হালুয়াঘাটের দিক থেকে ময়মনসিংহের দিকে অগ্রসর হয়। শিখ জাট ব্যাটালিয়নের নেতৃত্বে মিত্রবাহিনী, লেফটেন্যান্ট আইনউদ্দিন ও লেফটেন্যান্ট দিদারুল আলম সহ মুক্তিযোদ্ধাদের 3টি দল এদিন দুপুরের আগেই কুমিল্লা শহরে প্রবেশ করে। পাক সেনারা সেনানিবাসের দিকে পালিয়ে গেলে মুক্ত হয় কুমিল্লা শহর। আফসার বাহিনীর অধিনায়ক আফসার উদ্দিন আহমেদের মুক্তিযোদ্ধা দলের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এদিন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের কয়েক হাজার রাজাকার আলবদর আত্মসমর্পণ করলে ভালুকা পাক হানাদার মুক্ত হয়। পাকিস্তান সেনাবাহিনীর নৌযানগুলোর একাংশ চাঁদপুরের কাছে মেঘনা মোহনায় মিত্রবাহিনীর বিমান হামলার কবলে পড়ে এবং কিউই জাহাজ সহ গানবোট ও কার্গো ধ্বংস হয়। বরিশালের সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে বরিশাল শহর পাক সেনা মুক্ত হয় এদিন। জাতিসংঘের সাধারণ পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতি পালন এবং সৈন্য প্রত্যাহারের জন্য ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবটির উদ্যোক্তা ছিল মার্কিন সরকার। বৃহৎ শক্তিবর্গের মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর জন্য যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স ও অপর 8টি দেশ ভোটদানে বিরত থাকে। সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধি সমর সেন বলেন, পাকিস্তানের অবশ্যই বাংলাদেশকে স্বীকার করে নিতে হবে। উপমহাদেশের শান্তি পুনঃস্থাপনের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের নির্বাচনী মাঠ। সবকিছু ঠিক থাকলে 8 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বড় রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণার পরেই দেশের রাজনৈতিক মাঠে অস্থিরতা শুরু হয়। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত ও সহিংসতা। নির্বাচনী বাস্তবতাকে মেনে নিয়ে পুলিশ সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। মনোনয়ন পাওয়া নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন মনোনয়ন বঞ্চিত সম্ভাব্য প্রার্থী এবং তাদের অনুসারীরা। এতে দলের ভেতরে আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও পড়ছেন চরম ভোগান্তিতে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির 3রা ডিসেম্বরের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতার 96টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 12 জন নিহত এবং 874 জন আহত হয়েছেন। এতে মনোনয়ন কেন্দ্রিক সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আহত হয়েছেন আরও 874 জন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সংশ্লিষ্ট 42টি ঘটনায় অন্তত 512 জন আহত এবং 10 জন নিহত হয়েছেন। এইচআরএস আরও জানিয়েছে, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে 9টি সংঘর্ষে 52 জন আহত হয়েছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে 6টি সংঘর্ষে আহত হয়েছেন 41 জন। বিএনপি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে 15টি ঘটনায় আহত হয়েছেন 155 জন। এছাড়া অন্যান্য দলের মধ্যে সংঘর্ষের 24টি ঘটনায় আহত 114 জন এবং নিহত হয়েছেন 2 জন।
বাংলাদেশ 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 7 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সারাহ কুক বলেন, 2029 সালের পর তৈরি পোশাকসহ 92% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা বাংলাদেশের পণ্য রফতানি বৈচিত্র্য আনতে ভূমিকা রাখবে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। 8 ডিসেম্বর সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের বাসার 7ম তলা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণায় গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়েছে। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে মোহাম্মদপুরের শাহজাহান রোডে ওই বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরা দেখে বিষয়টি পুলিশ তদন্ত করছে। পাকিস্তানের সেনাদের হামলায় গত শুক্রবার ও শনিবার মিলে 23 আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে গতকাল 7 ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম দ্য নিউজ। বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তারা বলেছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে। এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় 45 মিনিট ধরে গোলাগুলি চলে। তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়, যার মধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের 3টি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে। 8 ডিসেম্বর ভোরের দিকে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার কিছু সামরিক স্থাপনার ওপর বিমান হামলা চালিয়েছে। হামলার কারণে সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR এর প্রধান মেজর জেনারেল উইনথাই সুভারি এক বিবৃতিতে জানিয়েছেন, কম্বোডিয়ার চং এন মা পাস এলাকায় তাদের অস্ত্রাগারগুলোকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। এই স্থাপনাগুলোতে মূলত আর্টিলারি ও মর্টার রাখা আছে, যা সম্প্রতি আমাদের সেনা ও বেসামরিক নাগরিকদের উপর হামলায় ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, রোববার কম্বোডিয় সেনাদের হামলায় একজন থাই সেনা নিহত এবং 2 জন আহত হন। এর জবাবে সোমবার বিমান হামলা চালানো হয়েছে। এদিকে পৃথক এক বিবৃতিতে কম্বোডিয় সেনাবাহিনীর ISPR জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় ভোর 5টা 4 মিনিটে কম্বোডিয়ার সেনা স্থাপনা ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। একে রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছে মস্কো। তবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশ্লেষকরা এই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা কৌশলের নথির ভাষায় অনেকটা ক্রেমলিনের বক্তব্যের সুরই অনুরণিত হয়েছে বলে অভিযোগ তাদের। 33 পৃষ্ঠার এই নথিতে ইউরোপ সভ্যতার দিক থেকে বিলুপ্তির মুখে আছে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে এতে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবেও দেখানো হয়নি। উল্টো বৈদেশিক প্রভাব মোকাবেলা, গণ অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপ বিরোধী অবস্থানকে অন্যান্য অগ্রাধিকারের বিষয় হিসেবে রাখা হয়েছে এই জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে। যুক্তরাষ্ট্রের এই জাতীয় কৌশলপত্রে রাশিয়ার প্রতি নরম ভাষা ব্যবহার করা হয়েছে। এ নিয়ে EU কর্মকর্তারা উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রতি পশ্চিমাদের চাপ দুর্বল হয়ে পড়তে পারে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়ে গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব আল হাসান। থমকে আছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও। তবে কঠিন এই বাস্তবতার মাঝেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে থাকলেও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে IL T20 লিগ খেলছেন সাকিব। সেখানে বিয়ার্ড বিফোর উইকেট নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশে ফিরতে পারেননি সাকিব। নিরাপত্তা শঙ্কায় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছাও পূরণ হয়নি তার। কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিলেও পরিস্থিতির কারণে তা ঝুলে আছে। এবার শুনে নেছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। চীনের বার্ষিক বাণিজ্য উদ্ধৃত এই প্রথম $1 ট্রিলিয়ন বা 1000 বিলিয়ন ডলারের অঙ্ক ছাড়িয়ে গেল। এর পেছনে রয়েছে গত নভেম্বরে রপ্তানির ক্ষেত্রে আগের মাসের মন্দাভাব কাটিয়ে ওঠা। তবে এই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে নেমে আসতে থাকলেও সেটা সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধিতে খুব একটা প্রভাব ফেলেনি। চীন সরকার আজ সোমবার এই বিষয়ক তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। সরকারি তথ্যে দেখা গেছে বছরের প্রথম 11 মাসে চীনের মোট রপ্তানি আগের বছরের তুলনায় 5.4% বৃদ্ধি পেয়েছে, অথচ আমদানি কমেছে 0.6%। এর ফলে বাণিজ্য উদ্ধৃত দাঁড়িয়েছে $1.7 ট্রিলিয়ন। ট্রেড ডেটা মনিটরের হিসেব অনুযায়ী এই সংখ্যা এরই মধ্যে গত বছরের রেকর্ড $992 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।